তো বেসিক্যালি বোঝা গেছে। তাহলে সলিউশন কি বুঝতে পেরে গেছিস? তাহলে চল এইবার আমি তুই ঢুকতে হচ্ছে বেসিক্যালি দ্রবণ চ্যাপ্টারে। তো দ্রবণের মধ্যে বেসিক্যালি স্টার্ট হবে হচ্ছে দ্রবণের দুখানা পার্ট থাকে। কি কি পার্ট? এটা তুই ছোটবেলায় পড়েছিলি। কি কি পার্ট বলতো দ্রবণের? জোরে বল। সলিউট আর সলভেন্ট, এক্স্যাক্টলি। দ্রবণ হচ্ছে বেসিক্যালি দুটো জিনিস দিয়ে তৈরি, একটাকে বলে হচ্ছে দ্রাব্য আর একটা হচ্ছে দ্রাবক। তো সলিউট আর সলভেন্ট, সলভেন্ট মানে হচ্ছে কি ভাই দ্রাবক, তাই তো, আর সলিউট মানে হচ্ছে দ্রাবক। আচ্ছা দেখ, ক্লাস 12-এ কিছু কিছু জিনিসপত্র আমি তুই ইংলিশ টার্মে শিখবো, কারণ 12-এ উচ্চ মাধ্যমিক বা 11-12-এ সায়েন্সের সাবজেক্টগুলোতে তো যদি বাংলা ভার্সান থাকলেও তুই কিন্তু ইংলিশে লিখলে কোনো অসুবিধা নেই, খাতায় কোনো নাম্বার কাটবেই না। তুই বাংলার মধ্যে ইংলিশে লিখতে তোকে কেউ আটকাবে না, কিন্তু ইংলিশ ভার্সানে যারা আছে তারা আবার বাংলা লিখতে পারবে, এটা হচ্ছে তাদের গন্ডগোল, বুঝতে পারছিস তো? তুই ধর হ্যাঁ বাংলিশ ভাষায় লিখতেই পারবি, ঠিক আছে, বাংলা ইংরেজি মিশিয়ে লিখতেই পারিস। ধর তুই খাতায় লিখছিস তো কেমিক্যাল বন্ডিং লিখতে পারিস, টার্মটা CHEMICL, কেউ কাটবে না, দুটো ভাষা মিলিয়ে লেখা যায়, কেউ কাটবে না, সিম্পলি কেউ কাটবে না। তুই আমরা যখন কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে IUPAC নমেনক্লেচার পড়বো, আমি তুই ইংলিশে পড়বো, তার কারণ দেখ তুই ক্লাস 12-এর পরে, ক্লাস 12-এ কিন্তু তুই শেষবারের মতন বাংলা পড়ছিস সিম্পলি। তুই 12-এর তুই তো নিশ্চয়ই 12-এ পড়াশোনা শেষ করে দিতে যাস না জীবনের, 12-এর পরে তো পড়াশোনা করতে যাস, যখন পড়াশোনা করতে যাস 12-এর পরে উঠে কিন্তু তোকে সব কিছু ইংলিশে পড়তে হবে। তুই কলেজে যখন যাবি একমাত্র যদি বাংলা অনার্স আর সংস্কৃত অনার্স না নিস তাহলেই তোকে সব জিনিসপত্র তখন ইংলিশে পড়তে হবে সিম্পলি। এইবারে কি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লাস 12-এ যেটা মেন সমস্যা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের মনোভাবে একটা সমস্যা আছে, সেটা স্টুডেন্টদের কোনো দোষ না, সেটা হচ্ছে এই সিস্টেমটার দোষ, ঠিক আছে? ক্লাস 12-এ কী হয় বলতো, 5 থেকে সব কিছু বাংলায় বাংলায় করে এসেছি। দেখ ভাই, মাতৃভাষা অবভিয়াসলি বাংলা আমাদের, আমরা বাংলাকে ভালোবাসি, কিন্তু এটা তোকে স্বীকার করতেই হবে ক্লাস 12-এর পরে তো সব কিছু তোকে ইংলিশেই পড়তে হবে। এবার ওই কলেজে উঠে যখন তোকে সবাই ইংলিশে বলে তুই তখন তাকিয়ে থাকবি হাঁ করে, কিছু তো বুঝতেই পারছি না। ওই জন্য তোকে এখন থেকে ইংলিশ টার্ম খাতার মধ্যে ইন্ট্রোডিউস করা, ইংলিশ টার্ম লেখা, কোনো অসুবিধা নেই, কেউ কাটবে না, এটা আমি আগেই বলছি, কেউ কাটবে না, ঠিক আছে? ওই জন্য তুই এখন থেকে ইংলিশে এই টার্মগুলো চিনে রাখবি, কারণ না হলে ক্লাস 12-এ গিয়ে প্রচণ্ড সমস্যা হবে, এটা তুই স্কুলের সিনিয়রদের থেকে জেনে নিতে পারিস। তুই সিনিয়ররাও তাই কথাই বলবে এইগুলো যদি আগে জানতাম তাহলে হয়তো ভালো হতো, ঠিক আছে? যাই হোক চল, সলিউট আর সলভেন্ট বুঝে গেছিস। সলিউট মানে হচ্ছে দ্রাব্য। হ্যাঁ বাংলা ভার্সন থাকলে ইংলিশ কোশ্চেন, তোকে যে কোশ্চেনটা দেবে না ওর মধ্যে তো ইংলিশও থাকবে, বাংলাও থাকবে, হিন্দিও থাকবে, 3টে ভার্সানই থাকবে। হ্যাঁ মানে ওরকম 3টে ভার্সনের কোশ্চেন একসাথেই তোকে দেবে, আলাদা আলাদা কোশ্চেন তোকে দেবে না। আর আলটিমেটলি দিনের শেষে তোর কিন্তু বাংলা ভার্সনে যদি ভুল প্রিন্ট থাকে, ইংলিশ ভার্সনের প্রিন্টটাই কিন্তু আলটিমেটলি দিনের শেষে কনসিডার করা, জানিস তো এটা? তোর বোর্ড এক্সামে আলটিমেটলি ইংলিশ ভার্সনের প্রিন্টটাই কনসিডার করা হবে, বুঝতে পেরেছিস? চল এইবারে যাবো হচ্ছে সলিউট আর সলভেন্ট। আচ্ছা তুই ইংলিশ আর করবিটা কি? তুই তো লিখবি এই সমীকরণকে ওই সমীকরণ দিয়ে গুণ করে পাই। হ্যাঁ ওটা লিখতে পারিস, কাটবে না কেউ, ওটা লিখতে পারিস, ঠিক আছে? আচ্ছা, কারণ অঙ্কের মধ্যে লেখার জিনিস তো খুব একটা বেশি নেই, হয়তো আছে কিন্তু সেগুলো তুই ওটা তুই একটু মানিয়ে গুছিয়ে লিখবি। হ্যাঁ লিখতে পারিস, কাটবে না, ঠিক আছে? চল আচ্ছা এইবারে দেখ সলিউট আর সলভেন্ট খাতায় লিখ। দ্রাবক কাকে বলে, দ্রাবক কাকে বলে না তুই আমাকে শুধু বল, আগে বল দ্রাব আর দ্রাবক, হ্যাঁ কোনটা দ্রাবক আর কোনটা দ্রাবক, মানে কোনটা সলিউট আর কোনটা সলভেন্ট? যেটা অ্যাড করা হয়, ধর আমি চিনির মধ্যে জল অ্যাড করলাম 1 বালতি, তাহলে কোনটা কি হবে? না 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 সরি স্যার, যেটার ভলিউম বেশি সেটা হচ্ছে, ভলিউম বেশি, তাই তো? ধর 5 ml জল আর 5 ml H2SO4 অ্যাড করলাম, তাহলে কোনটা দ্রাবক হবে, কোনটা দ্রাবক হবে? 5 ml জল আর 5 ml H2SO4 অ্যাড করলাম, কোনটা দ্রাবক হবে, কোনটা দ্রাবক হবে? H2SO4 লিকুইড, জলও লিকুইড, H2SO4 কালারলেস, জলও কালারলেস। তুই বলতে চাইছিলি না যেগুলো হচ্ছে কালার টালার যেটা হয় আলটিমেটলি সেটাই দ্রাবক, ওটাই বলতে চাচ্ছিলি তুই, তাই তো? তাহলে এবার কোনটা হবে দ্রাবক আর কোনটা হবে দ্রাবক? কেন হবে? কেন আমি H2SO4 এর মধ্যে জল মেশাতে পারি তো, দুটোই তো 5 ml আছে। আচ্ছা যার হচ্ছে বেসিক্যালি, আচ্ছা তাহলে তুই যে কনসেপ্ট বলছিস সেই কনসেপ্টের কোশ্চেন যেই মেন্সের একটা কোশ্চেন লেখ, আজ থেকে 30 বছর আগের কোশ্চেন, এই কোশ্চেন এখন আর আসে না, এটা দেখে অত বেশি আনন্দ পাওয়ার কিছু হয়নি।
লেখ কোশ্চেন লেখ, আইডেন্টিফাই দ্য সলিউট অ্যান্ড সলভেন্ট, আইডেন্টিফাই দ্য সলিউট অ্যান্ড সলভেন্ট, আইডেন্টিফাই দ্য সলিউট অ্যান্ড সলভেন্ট মানে দ্রাব এবং দ্রাবককে চিহ্নিত করো, আইডেন্টিফাই দ্য সলিউট অ্যান্ড সলভেন্ট। কার মধ্যে লেখ কি কি আছে, আছে হচ্ছে 90 গ্রাম জল, 90 গ্রাম H2O প্লাস 98 গ্রাম H2SO4, 90 গ্রাম H2O প্লাস 98 গ্রাম H2SO4, ঠিক আছে মিশিয়েছিস, দুটো মিশিয়ে যে সলিউশনটা পেয়েছি এটার মধ্যে তোকে সলিউট আইডেন্টিফাই করতে হবে, সলভেন্ট আইডেন্টিফাই করতে হবে, পারবি বলতে? কিসের বেসিসে বলবো তো দেখে কি মনে হচ্ছে? স্যার যেটা আপনার 98 গ্রাম, যেটা আপনার ভলিউমটা বেশি। ভলিউম কোথায় বেশি? তুই ওটা তো ওজন বেশি, ওজন বেশি মানে কি ভলিউম বেশি হবে এরকম কোনো কথা আছে? একটা লোহার বলের ভলিউম ভাই অনেক কম হতে পারে, আমার ভলিউম বেশি হতো কিন্তু লোহার বলটার ওজন বেশি হবে। কি হবে বেসিক্যালি? লেখ দ্রাবক মানে লেখ, দ্রাবক মানে লেখ যার মোল সংখ্যা বেশি, দ্রাবক মানে কি যার মোল সংখ্যা বেশি, দ্রাবক মানে কি যার মোল সংখ্যা বেশি, বুঝতে পেরেছিস? আর দ্রাব মানে কি যার মোল সংখ্যা কম, দ্রাবক মানে যার মোল সংখ্যা বেশি, দ্রাব মানে যার মোল সংখ্যা কম। আচ্ছা তাহলে আমি এখানে বার করে দুখানার মোল বার করব। আচ্ছা মোলকে দেখ তুই এটা অন্তত এটা জানিস যে মোলকে এন দিয়ে ডিনোট করা হয়, ক্লাস 11-এ পড়েছিলি পিভি ইকুয়ালস টু এনআরটি, এন মানে হচ্ছে মোল। চল আমি জলের মোল বার করছি, মোল বার করার ফর্মুলা কি ছিল? মোল বার করার ফর্মুলা কি ছিল মনে আছে? মাস গিভেন বাই মোলার মাস, মাস গিভেন বাই মোলার মাস, কতটা রয়েছে বাই হচ্ছে মোলার মাস। দেখ এন ইকুয়ালস টু কত, তাহলে জলের মোল কত হবে, জল কতটা দেওয়া আছে, জল কতটা দেওয়া আছে 90 গ্রাম দেওয়া, দেখ 90 গ্রাম ডিভাইডেড বাই মোলার মাস, জলের মোলার মাস কত? মোলার মাস মানে হচ্ছে এই পারমাণবিক ভর আণবিক ভর পড়েছিলি না, পারমাণবিক ভর আণবিক, জলের মোলার মাস কত দেখ এদিকে তাকা, জলের মোলার মাস হচ্ছে 18। কিভাবে করলাম ভাই? জলের মধ্যে হচ্ছে আমার দুখানা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে, হাইড্রোজেনের 1 করে হয়, তাহলে 1 × 2 মানে 2 প্লাস অক্সিজেন হচ্ছে 16, 16 প্লাস 2 মানে হচ্ছে 18। এই জিনিসটা কিন্তু তোকে মনে রাখতে হবে, মনে রাখতে হবে মানে কি হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, সোডিয়াম এরকম কিছু কিছু মনে তোকে রাখতে হবে, সালফার, ঠিক আছে? বুঝতে পারছিস তো? করেছিলাম না ক্লাস 11 এগুলো সবার মোলার মাস, তার মানে 18 গ্রাম কি হয় বলতে গ্রাম সরি ইউনিট কি হয় মোলার মাসের? গ্রাম পার মোল, গ্রাম পার মোল, ঠিক আছে? জলের মোলার মাস হচ্ছে গ্রাম পার মোল 18, ক্লিয়ার? তাহলে দেখ এইবারে দেখ তাহলে 18 গ্রাম পার মোল, এদিকে তাকা একটু, গ্রাম গ্রাম দেখ কেটে গেল, পড়ে থাকলো কি বলতো 1/1 মোল, তার মানে কি দেখ আমার আলটিমেটলি মোলই পড়ে থাকলো, আমি তো মোল ক্যালকুলেট করছি, তাহলে ইউনিটটা আমার মোলেই হবে স্বাভাবিকভাবে, বুঝতে পারলি তো? কত হচ্ছে 5 মোল, ক্লিয়ার? বোঝা গেছে? জলের আমার কত হলো তাহলে 18, মানে 90/18 মানে 5 মোল। H2SO4 বার কর, এন অফ H2SO4 কত হবে? H2SO4 কত কত মাস, মাস কত দেওয়া আছে? 98 গ্রাম, এটা দেওয়া আছে কোশ্চেনে, ডিভাইডেড বাই মোলার মাস বার কর। H2SO4 এর মোলার মাস কত হবে? H2SO4 এর মোলার মাস বার কর। স্যার এসের কত? সালফারের 32, মুখস্থ করে রাখবি, পরমাণু ক্রমাঙ্ক নয় কিন্তু এগুলো, এগুলো হচ্ছে মানে ভর, ঠিক আছে? এক মোল সালফারের ভর হচ্ছে 32 গ্রাম। কত আসলো H2SO4 এর মোলার মাস? 1 মোল এসছে। H2SO4 এর মোলার মাস কত এসছে? না মোলার মাস কত এসছে? মোলার মাস কত এসছে? 98। কিভাবে আসলো ভাই? হাইড্রোজেন 1 × 2 প্লাস সালফার হচ্ছে 32 প্লাস অক্সিজেন হচ্ছে 16 × 4, সবকটাকে যোগ করলাম আমার আসলো হচ্ছে 98, বুঝতে পেরেছিস? তাহলে 98/98 গ্রাম পার মোল, দেখ আমার গ্রাম গ্রাম কেটে যাবে, পড়ে থাকলে হচ্ছে ভাই মোল, তার মানে 1 মোল। তাহলে মানে বুঝতে পারলি মাস দেখে কোনোদিন আমি সলিউট সলভেন্ট বলতে পারবো না, তার মানে এটা আমাদের সলিউটকে আর সলভেন্টকে, জল হচ্ছে আমার সলভেন্ট আর H2SO4 হচ্ছে সলিউট। কিসের বেসিসে বললাম? মোলের বেসিসে, মোলের বেসিসে আমার আলটিমেটলি হবে, ঠিক আছে? সব ভলিউম, আয়তন, ওজন ওগুলো সব বাজে কথা, আলটিমেটলি আমি দেখবো হচ্ছে মোলের বেসিসে, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমি দেখ সলিউশন, তাহলে সলিউশনকে আমি তো আইডেন্টিফাই করতে পারছি কোনটা সলিউট আর কোনটা সলভেন্ট। এইবারে আইইউপিএসির একটা কনভেনশন আছে, কি কনভেনশন? বেসিক্যালি এই চ্যাপ্টারে আমি তুই যখন পড়বো বইয়ের মধ্যে তুই দেখতে পাবি কোনো বইতে এইভাবে লেখা আছে, কোনো বইতে 1-2 করে লেখা আছে, কি এটা আইইউপিএসির কনভেনশন। দেখ বেসিক্যালি এ ফর আমি তুই কনসিডার করবো কি সলভেন্ট, আর বি ফর হচ্ছে সলিউট, বা 1 ফর সলভেন্ট 2 ফর সলিউট, বুঝতে পারলি? যেটা বেশি থাকে সেটাকে আমি 1 হিসেবে কনসিডার করি, সিম্পলি মানে জাস্ট নাম্বারিং আর কিচ্ছু না। এ ফর সলভেন্ট, বি ফর সলিউট, বুঝতে পারলি? এটা আইইউপিএসির কনভেনশন একটা আছে, তোর বইতে এটাই ইউজ হয়েছে ম্যাক্সিমাম জায়গায়, বোঝা গেছে? মানে এই সলভেন্টের বদলে মানে এও থাকতে ব্যস্ত হচ্ছে না, সব হবে, ঠিক আছে? সলভেন্ট মানে কি? তাহলে এ দিয়ে হয়তো আইডেন্টিফাই করছি,
বা আর সলিডকে আইডেন্টিফাই করবো তখন বি দিয়ে, বা 1 দিয়ে আমি যদি সলভেন্টকে করি 2 দিয়ে আমি ইয়ে করবো হচ্ছে সলিউটকে। বোঝা গেছে? আচ্ছা এইবারে দেখ তোর সলিউশন, তার মানে আমি বুঝলাম হচ্ছে দুটো জিনিস দিয়ে তৈরি, সলিউট আর সলভেন্ট। তাহলে এইবারে সলিউশনের প্রপার্টি দেখবো। সলিউশনের প্রপার্টির মধ্যে আমাদের সিলেবাসের মধ্যে যেগুলো আছে সেগুলোতে ঢুকতে চলেছি। ঢোকার আগে চল একটা জিনিস দেখি, বেসিক্যালি খাতায় হেডিং দেয় ভেপার প্রেশার ব্র্যাকেটে লেখ বাষ্পচাপ। ভেপার প্রেশার বা ব্র্যাকেটে লেখ বাষ্পচাপ, ভেপার প্রেশার ব্র্যাকেটে লিখছিস বাষ্পচাপ, ঠিক আছে? ভেপার প্রেশারকে শর্টে আমি তুই এই চ্যাপ্টার চলাকালীন ভিপি ভিপি বলে রিপ্রেজেন্ট করবো, ভিপি, ভিপি ফর ভেপার প্রেশার। আচ্ছা তো বেসিক্যালি ভেপার প্রেশার কথা শুনে তোর কি মনে হচ্ছে বলতো? ভেপার প্রেশার মানে কি হতে পারে? বাষ্প যে চাপ দেয় সেটা হচ্ছে ভেপার প্রেশার, ঠিক আছে? তো যাই হোক দেখ এখন বাষ্প ফর্ম হয় কোথা থেকে, কি থেকে বাষ্প ফর্ম হয় বলতো? ভেপার কি থেকে ফর্ম হয়? লিকুইড থেকে ফর্ম হচ্ছে আমার তোর ভেপার। কিভাবে ফর্ম হয় লিকুইড থেকে ভেপার? এটাকে কি বলে বলতো? লিকুইড থেকে ভেপার ফর্ম হয়, এই ঘটনাটাকে কি বলে? কি বলে এটাকে? তরল থেকে বাষ্প। এটাকে কি বলে? ঘনীভবন, মানে উল্টো, বাষ্প থেকে তরল। কনডেনসেশন মানে হচ্ছে ঘনীভবন, ওটা হচ্ছে উল্টো, ঠিক আছে? বাষ্পীভবন, ঠিকই বলেছি, বাষ্পীভবন। ওটা ইংলিশ টার্মটা কি? ইভাপোরেশন, ইভাপোরেশন, ঠিক আছে? ইভাপোরেশন। তাহলে নামগুলো এবার তুই চিনে রাখবি। ইভাপোরেশন মানে হচ্ছে লিকুইড থেকে ভেপারে কনভার্ট হওয়া। এখন দেখ ইভাপোরেশন, চল সিম্পলি আমি তো একটা কন্টেনার নিচ্ছি, একটা কন্টেনার ধর আমার তোর কাছে আছে, কন্টেনারের মধ্যে কি আছে? ধর লিকুইড আছে, কন্টেনারের মধ্যে ধর আমার তো লিকুইড আছে, ওকে? এইবারে ধর লিকুইডের মধ্যে, বুঝতে পারছিস, কন্টেনার। আচ্ছা আমি কি নিলাম? ধর আমি এটা নিলাম হচ্ছে কন্টেনারের যে লিকুইডটা আছে, কন্টেনারের উপর ধর কোনো ঢাকনা নেই, ঠিক আছে? বলতে এই ধরনের সিস্টেমকে কি বলে? ক্লাস 11 থার্মোডাইনামিক্সে পড়েছিলি না, 3টে টাইপের সিস্টেম হয়, এটাকে কি বলে? কি সিস্টেম বলে এটাকে? কন্ডাক্টর কোথায় আসছে? এটা কি বলে? যে সিস্টেমের উপর কোনো ধর ঢাকনা নেই এটাকে কি বলে? ওপেন সিস্টেম, ঠিক আছে? ওপেন সিস্টেম। 3টে টাইপের সিস্টেম পড়েছিল, ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম আর হচ্ছে আইসোলেটেড সিস্টেম। এটা হচ্ছে ওপেন সিস্টেম। তাহলে আমি 1 নাম্বার ধর দেখছি, এগুলো খাতায় লিখতে লিখতে যাবি, ঠিক আছে? এটা ধর আমি ওপেন সিস্টেমের মধ্যে আমি একটা এরকম কন্টেনার নিয়েছি, ওকে? আচ্ছা এর মধ্যে এইবারে এই যে কন্টেনারটার মধ্যে লিকুইডটা আছে, ধর এটা পিওর লিকুইড, পিওর লিকুইড, ঠিক আছে? কেউ এর মধ্যে পিওর লিকুইড মানে বুঝতে পারছিস? এখন এই লিকুইডের মধ্যে দেখ মলিকুলগুলো কোথায় কোথায় আছে বলতো? দেখ মলিকুলগুলো আছে হচ্ছে সারফেসের উপর, দেখ কিছু কিছু মলিকুল আছে সারফেসে, মলিকুল আছে, তাই তো? সারফেসে মলিকুল আছে। কিছু টাইপের মলিকুল আছে কি বলতো? একদম ভিতরে, মানে ভিতরে ধর এই ঘরটা হচ্ছে ধর আমার কন্টেনার, আর ধর উপরটা হচ্ছে আমার সারফেস। তাহলে সারফেসে কিছু মলিকুল ধর আছে, কিছু মলিকুল কি আছে বলতো? একদম নিচে, তাই না? আর কিছু মলিকুল না, ম্যাক্সিমাম মলিকুলটাই কি আছে বলতো? ভিতরে, ভিতরে মানে ঘরের মধ্যে যে মলিকুলগুলো আছে, বুঝতে পেরেছিস তো? এই ভিতরের মলিকুল, আমি সব মলিকুল আঁকছি না, আঁকা পসিবল না, ক্লিয়ার? এইবারে দেখ যে ভিতরের মলিকুলগুলো আছে ওগুলোকে বলা হচ্ছে বাল্ক, আর যেগুলো উপরে আছে সেগুলোকে বলা হচ্ছে সারফেস, বুঝতে পারলি? তাহলে ভিতরের মলিকুলগুলোকে কি বলে? বাল্ক, আর উপরে যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে কি? সারফেস। সারফেস মলিকুল আর বাল্ক মলিকুল, বুঝতে পারছিস কোনটা কি? সারফেস মলিকুল আর বাল্ক মলিকুল, বোঝা গেছে? আর নিচের মলিকুলগুলো ওটার কোনো নাম নেই, ও তো সবার নিচে আছে, ঠিক আছে? ইভাপোরেশন মানে কি? ইভাপোরেশন মানে বাষ্পীভবন। আচ্ছা বাষ্পীভবনে তোর কি মনে হয়? এগুলো ছোটোবেলায় হয়তো পড়েছিস। তোর বাষ্পীভবন মানে কি? এই লিকুইডটা আমার বাষ্পে কনভার্ট হচ্ছে, যদি বাষ্পে কনভার্ট হয় তাহলে তোর কি মনে হয় বলতো? কোন মলিকুলগুলো পালাচ্ছে? সারফেসের মলিকুল, এক্স্যাক্টলি। তোর কি মানে নিচের মলিকুলগুলো পালাচ্ছে? না ভাই, নিচের মলিকুলগুলো পালাতে পারবে না। তার কারণ কি? ভাই ওর উপরে এতজন আছে, টপকে যেতে হবে। আচ্ছা এখন দেখ এই যে জিনিসটা সারফেসের মলিকুলগুলো, এখন প্রশ্ন হচ্ছে কেন পালাচ্ছে? তার কারণ প্রত্যেকটা মলিকুল এখানে কি জিনিস ফেস করছে? দেখ ফেস করছে হচ্ছে, তো একটা জিনিস পড়েছিলি না, প্রত্যেকে ভাই প্রত্যেককে টেনে ধরে রাখে, মানে একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল থাকে, আকর্ষণ বল থাকে, ওটাকে ইংলিশে বলা হচ্ছে ফিজিক্যালি ফোর্স অফ অ্যাট্রাকশন, ঠিক আছে? ফোর্স অফ অ্যাট্রাকশন। দেখ এই মলিকুলগুলো যেগুলো ভিতরে আছে তার তো আমার চারিদিক জুড়ে মলিকুল আছে, একটা মলিকুলের তো আবার চারিদিক জুড়ে আরও মলিকুল আছে। তারপরে দেখ ভিতরে যে মলিকুলগুলো যেগুলো বাল্কে আছে তার 360 ডিগ্রি জুড়ে দেখ হচ্ছে আমার পুরো ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার, বোঝা গেল? যে মলিকুলগুলো ভিতরে আছে তার 360 ডিগ্রি জুড়ে আমার ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, মানে সব দিক জুড়েই আমার হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, ক্লিয়ার? আর আর দেখ সারফেসে যে মলিকুলগুলো আছে, সারফেসের মলিকুলগুলোকে আমার কি হচ্ছে বলতো? সারফেসের মলিকুলগুলো ভিতরে যে মলিকুলগুলো যেমন দেখ সব দিক থেকে ফেস করছিল, সারফেসের মলিকুলগুলো কি করবে? তার ঠিক হাফ ফেস করবে, দেখ, কারণ ওই দিকে তো কিছুই নেই, বুঝতে পেরেছিস? তার মানে সারফেসের মলিকুলগুলো আমার বাল্কের থেকে পুরো হাফ
ফোর্স অফ অ্যাট্রাকশন ফেস করছে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই জন্য দেখ ফোর্স অফ অ্যাট্রাকশন মানে কি, ফোর্স অফ অ্যাট্রাকশন মানে হচ্ছে দেখ এই যে মলিকুলটা এটাকে ধর পাশের একটা মলিকুল এরকম টেনে রেখে দিয়েছে, আবার ওকে ধর পাশের একটা মলিকুল টেনে রেখে দিয়েছে। তাহলে দেখ যেহেতু ভিতরের মলিকুলগুলোকে টেনে রেখে দিয়েছে ওই জন্য ভিতরের মলিকুলগুলো তো পালাতে পারবে না, ওই জন্য আমার সারফেসের মলিকুলগুলো পালিয়ে চলে যাচ্ছে। সারফেসের মলিকুলগুলো হচ্ছে আমার ফোর্স অফ অ্যাট্রাকশন কম ফেস করছে। তাহলে এই জন্য আমার বাষ্পীভবন হচ্ছে সবসময় একটা কি পৃষ্ঠতলীয় ঘটনা, বুঝতে পেরেছিস তো? মানে ভেপারাইজেশন ইজ আ সারফেস ফেনোমেনা। ক্লিয়ার, বোঝা গেল? সারফেস থেকেই হবে। এইবারে ধর এই মলিকুলগুলো ধর আমার ভেপারে কনভার্ট হলো, তার মানে আমি উপরে এই জিনিসটা আঁকছি, এ তো ভেপারে আমার ধর কনভার্ট হচ্ছে। এখন তুই বল যদি কন্টেনারের এরকম উপরে কোনো ঢাকনা না থাকে তাহলে ভেপারটা কী হবে? যদি কন্টেনারের উপরে কোনো ঢাকনা থাকলে ভেপারটা কী হবে? ও ভাই উড়ে মহাকাশে পালিয়ে যাবে সিম্পলি। তাহলে এ যদি পালিয়ে চলে যায় তাহলে এই ভেপারটা প্রেশার দেওয়ার তো কোনো চান্সই পেলো না, তো চলে গেছে পালিয়ে। তারপরে যদি প্রেশার দেওয়ার কোনো চান্স না পায় তার মানে কী হবে বলতো? এর ভেপার প্রেশারের কোনো প্রশ্নই আসছে না। তার মানে ওপেন কন্টেনারের জন্য ভেপার প্রেশার বলে কিছু হয় না, বুঝতে পেরেছিস তো? ওপেন কন্টেনারের জন্য ভেপার প্রেশার বলে কিছু হয় না, এটা তুই নিজের ভাষায় লিখে রাখ। ওপেন কন্টেনারের জন্য ভেপার প্রেশার বলে কিছু হয় না। তাহলে ভেপার প্রেশার ইজ নট অ্যাপ্লিকেবল ফর ওপেন কন্টেনার। ক্লিয়ার, বুঝতে পেরেছিস? তাহলে ওপেন কন্টেনারের জন্য ভেপার প্রেশার বলে কিছু হয় না। তাহলে এইবার আমি তুই কী করবো, সিস্টেমটাকে একটু মডিফাই করলাম। তাহলে 2 নম্বরের সিস্টেম এবার তুই লেখ। উপরে আমি এবার এটা একটা ঢাকনা দিয়ে দিলাম, এই যে একটা ঢাকনা দিয়ে দিয়েছি, ঠিক আছে? কন্টেনারটার উপরে আমি একটা ঢাকনা দিলাম, ভেপার প্রেশার অ্যাপ্লিকেবল না, ঠিক আছে? এবার সেকেন্ড টাইপের সিস্টেম আমি কি নিচ্ছি, কন্টেনারের উপরে একটা ঢাকনা দিলাম, এটা হয়ে গেল কি বলতো? যদি ঢাকনা দিয়ে এটা কী হবে, কী সিস্টেম হবে? ক্লোজ সিস্টেম। তাহলে সেকেন্ড টাইপের সিস্টেম আমি নিচ্ছি হচ্ছে কি ক্লোজ সিস্টেম, বোঝা গেছে? সেকেন্ড টাইপের সিস্টেম আমার হচ্ছে ক্লোজ সিস্টেম। ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা এইবারে দেখ যেই ক্লোজ সিস্টেম হলো উপরে ঢাকনা দিয়ে দিয়েছি, তাহলে কী হবে? ভেপারটা ভাই এবার এর মধ্যে আছে, ভেপারটা এর মধ্যে আছে। এইবারে দেখ প্রশ্ন হচ্ছে ভাই তুই বল লিকুইডটা কতক্ষণ ভেপারে কনভার্ট হবে? এ কি ভেপারে সারা জীবন ভেপারে, মানে লিকুইডটা কি পুরোপুরি ভেপার হয়ে যাবে? তুই দেখেছিস চায়ের কাপের উপরে যদি গরম চায়ের কাপের উপরে ঢাকনা দিয়ে রাখিস অবভিয়াসলি পালায় না, ভেপারও থাকে লিকুইডও থাকে। তার মানে কি বলতো? এই ছবিটাকে এবার আমি একটু সিম্পল ভার্সানে আঁকছি। এটা হচ্ছে উপরে ঢাকনা দেওয়া আছে, নিচে হচ্ছে ধর আমার কি লিকুইড, আর উপরে হচ্ছে আমার ভেপার, ঠিক আছে? লিকুইড আমার ভেপারে কতক্ষণ কনভার্ট হবে? দেখ ভাই অবভিয়াসলি লিকুইড আমার ভেপারে কনভার্ট হবে, সাইমালটেনিয়াসলি আরও একটা জিনিস স্টার্ট হয়ে যাবে। কীভাবে বলতো? ভেপারের মলিকুলগুলো কনডেন্স হয়ে লিকুইডে কনভার্ট হওয়া স্টার্ট হয়ে যাবে। তুই দেখেছিস তো চায়ের কাপের উপরে ঢাকনাটা সরালে দেখবি ওর মধ্যে জল জমে আছে, তার মানে কি বলতো? ওটা হচ্ছে আমার কি ভেপারগুলো কনডেন্স হয়ে আমার আবার লিকুইডে কনভার্ট হওয়া স্টার্ট হয়ে গেছে। তার মানে লিকুইড আর ভেপার এদের মধ্যে কি আছে বলতো? একটা ইকুইলিব্রিয়াম আছে, ক্লাস 11 পড়েছিলি ইকুইলিব্রিয়াম। তার মানে দেখ লিকুইড আর ভেপার এদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হবে। এই যে ইকুইলিব্রিয়ামটা হলো, তখন ইকুইলিব্রিয়াম হওয়ার পরে ওখানে যে ভেপারগুলো আছে সেই ভেপারগুলো যে প্রেশার দেয় ওটাকেই বলা হচ্ছে ভেপার প্রেশার, বুঝতে পেরেছিস তো? তার মানে ইকুইলিব্রিয়াম রিচ করার পর ভেপারগুলো আমার যে প্রেশার দেবে কন্টেনার, এটাকে বলা হচ্ছে ভেপার প্রেশার। তাহলে বাষ্পচাপের ডেফিনেশন তুই বই থেকে পড়বি, বাষ্পচাপ বা ভেপার প্রেশারের ডেফিনেশন আমি তোকে এখানে মুখস্থ করাবো না, এটার মধ্যে এটা দিলে এটা হয়, এটাকে এটা বলে, ওরকম ডেফিনেশন আমি তোকে এখানে লেখাবো না, মুখস্থ ডেফিনেশন তুই বাড়ি গিয়ে বই থেকে পড়বি। সিম্পলি আমি তোকে এখানে ব্যাপারটা বোঝাবো, ঠিক আছে? তাহলে লিকুইড আর ভেপারের মধ্যে ইকুইলিব্রিয়াম হওয়ার পরে ভেপার যে প্রেশার দিচ্ছে ওটাকেই বলা হচ্ছে ভেপার প্রেশার, বুঝতে পেরেছিস? তাহলে লিকুইড ভেপার ইকুইলিব্রিয়ামটা আমাকে রিচ করতে হবে, তারপরে যে প্রেশার দেবে সেটাই হচ্ছে আমার ভেপার প্রেশার। ক্লিয়ার, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? চল এইবার যে প্রেশার আমার দিল এটাই হচ্ছে ভেপার প্রেশার, বোঝা গেছে তো? তাহলে ভেপার প্রেশার আমার কোন কন্টেনারের জন্য অ্যাপ্লিকেবল? ক্লোজ কন্টেনারের জন্য বা ক্লোজ সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল। এইবারে আমি তুই যখন এই চ্যাপ্টারে দেখ বারবার যখন ছবি আঁকবো এরকম বারবার আর ক্লোজ আঁকবো না, কিন্তু তুই এটা ভেবে নিয়ে আমি ক্লোজই আঁকছি, ঠিক আছে? আমি বারবার আর উপরে এই দাগটা দেবো না, তুই বুঝে নিবি ওটা ক্লোজ কন্টেনারই আছে, বোঝা গেল? তাহলে ক্লোজ কন্টেনারের জন্য আমার হচ্ছে ভেপার প্রেশার অ্যাপ্লিকেবল, বোঝা গেছে? তাহলে বাষ্পচাপ, চল তাহলে বাষ্পচাপ কি তুই বুঝে গেছিস? বাষ্পচাপের ডেফিনেশন তুই বাড়ি গিয়ে বই থেকে পড়ছিস। এইবারে তাহলে এবারে হেডিং দে। ওপেন সিস্টেম কোথায় আছে? লিখেই দিয়েছি ওপেন সিস্টেমের জন্য ভেপার প্রেশার অ্যাপ্লিকেবলই না, ঠিক আছে? আচ্ছা এইবারে বল তাহলে ভেপার প্রেশার এবার হচ্ছে বোঝা গেছে কার জন্য অ্যাপ্লিকেবল? ক্লোজড কন্টেনারের জন্য। এবারে প্রেশার মানে কি? প্রেশার মানে চাপ না, ওটা প্রেশারের বাংলা আবার চাপ বললি, বাংলা বলে কি লাভ? প্রেশার মানে কি? প্রেশার আর ফোর্সের কি রিলেশন আছে বলতো? রিলেশন কি প্রেশার আর ফোর্সের?
প্রেশার আর ফোর্সের রিলেশন কি পড়িসনি? প্রেশার ইকুয়ালস টু ফোর্স পার ইউনিট এরিয়া, পি ইকুয়ালস টু এফ বাই এ, এই ফর্মুলাগুলো পড়িসনি ফিজিক্সে? আচ্ছা, প্রেশার হচ্ছে কি একক ক্ষেত্রফলের প্রযুক্ত বলকেই বলা হচ্ছে প্রেশার, ঠিক আছে? তো এনিওয়েজ আমি প্রেশার, এবারে দেখ এই যে ভেপারটা ফর্ম হয়েছে এ পার ইউনিট এরিয়াতে যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে আমার প্রেশার হবে, ঠিক আছে? চল এইবার খাতায় হেডিং দেখ কোন কোন লেখ ফ্যাক্টরস অ্যাফেক্টিং, আচ্ছা বলে দিচ্ছি ইংলিশে বলছি, তারপর তুই চাইলে বাংলাতেও লিখতে পারিস। ফ্যাক্টরস অ্যাফেক্টিং ভেপার প্রেশার, ইংলিশেই লেখ ভাই, ফ্যাক্টরস অ্যাফেক্টিং ভেপার প্রেশার। তার মানে কি ভাই, কোন কোন বিষয়ের উপর ভেপার প্রেশার নির্ভরশীল? ফ্যাক্টরস অ্যাফেক্টিং ভেপার প্রেশার, ফ্যাক্টরস অ্যাফেক্টিং ভেপার প্রেশার লিখেছিস? আচ্ছা, কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? চল ফার্স্ট পয়েন্টটা তোকে বলি, তুই বলবি, তুই আমাকে বল। ধর তোর কাছে 1 গ্লাস জল আছে, 1 বালতি জল আছে, আর ধর 1 পুকুর জল আছে। এবার ধর তুই সবকটাকেই উপরে ঢেকে দিয়েছিস, সবকটাতেই ধর উপরে ঢাকা আছে। 3টে জায়গাতেই ওয়াটার যে ভেপারে কনভার্ট হবে, এই ওয়াটারের ভেপার প্রেশার কি সেম হবে না আলাদা হবে? তোর কি মনে হয়? আলাদা হলে কেন হবে আর সেম হলে কেন হবে? আলাদা হলে কেন হবে? সারফেস বেশি, তাই তো? কার সারফেস বেশি? পুকুরের। আর সারফেস বেশি তাতে সারফেস বেশি, মলিকুল তাতে কি হবে? আচ্ছা, প্রেশার মানে কি? ফোর্স পার ইউনিট এরিয়া। দেখ প্রেশার ইকুয়ালস টু ফোর্স পার ইউনিট এরিয়া। তো যদি একক মানে একক ক্ষেত্রফলে নিস, ইউনিট এরিয়া যখনই মেজার করছিস তখন তো ওটা আমার সবার জন্যই সেম হবে। ইউনিট এরিয়া যেই মুহূর্তে চলে আসে তখন তো সবার জন্যই সেম হবে, সেটা পুকুর হোক কি গ্লাস হোক কি ইয়ে হোক, যাই হোক সবার জন্য একক ক্ষেত্র, একক এরিয়া তো সবার জন্য আমি যদি মেজার করি তাহলে সবার জন্যই সেম হচ্ছে। বুঝতে পেরেছিস? তাহলে বল এবার এটা কি ডিপেন্ড করবে না করবে না? অবভিয়াসলি ডিপেন্ড করবে না। তাহলে প্রেশার ইকুয়ালস টু ফোর্স পার ইউনিট এরিয়া, এই ইউনিট এরিয়া তো সবারই আমি ধর কনসিডার করলাম সেম, ঠিক আছে? তার মানে আমার কি হলো বলতো? তাহলে 1 নাম্বার লেখ, 1 নাম্বার লেখ ভিপি, ভিপি মানে কি? ভেপার প্রেশার। ওকে, ভিপি শেপ অথবা সাইজের উপরে ডিপেন্ড করে না, শেপ অথবা সাইজের উপর ডিপেন্ড করে না। আচ্ছা, কার শেপ অথবা সাইজ? কন্টেনারের শেপ অথবা সাইজের উপর ডিপেন্ড করে না। ভিপি কন্টেনারের শেপ অথবা সাইজের উপর ডিপেন্ড করে না, বোঝা গেছে? ভিপি কন্টেনারের শেপ অথবা সাইজের উপর ডিপেন্ড করে না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, সেকেন্ড পয়েন্টটা তোকে বলি আগে। ধর তোর কাছে, তুই এটা দেখে বলবি তাহলে আমার ভেপার প্রেশার কার জন্য পাবো? সারফেস থেকে যে মলিকুলগুলো পালিয়ে যাচ্ছে তার জন্য পাবো। এইবারে ধর তোর দুখানা আলাদা আলাদা কন্টেনার, দুটো আলাদা আলাদা লিকুইড আছে। একটার ক্ষেত্রে ধর আমার সারফেস যে ফোর্স অফ অ্যাট্রাকশন ফেস করছে, আরেকটা কন্টেনারের সারফেস মলিকুল ধর ওর থেকে কম ফোর্স অফ অ্যাট্রাকশন ফেস করছে। বুঝতে পেরেছিস? কি বুঝলি? ধর তোর কাছে দুখানা কন্টেনার আছে, আমি আর বারবার ক্লোজ সিস্টেম আঁকছি না, তুই জানিস এটা ক্লোজড, ঠিক আছে? ধর এর মধ্যে ধর আমার একটা লিকুইড আছে, এ আমার যে ফোর্স অফ অ্যাট্রাকশন ফেস করছে সারফেসগুলো, আরেকটা কন্টেনারে ধর আমার যে সারফেস মলিকুলগুলো আছে ও যে ফোর্স অফ অ্যাট্রাকশন ফেস করছে, ধর এটা হচ্ছে আমার F1, এটা হচ্ছে ধর F2, ফোর্স অফ অ্যাট্রাকশন ধর F2 গ্রেটার দ্যান F1। বুঝতে পেরেছিস? তাহলে এবার বলতো কোথায় আমার ভেপারাইজেশন ইজি হবে, কোথায় আমার বাষ্প ইজিলি কনভার্ট হবে? এখানে না এখানে? কোশ্চেনটা বোঝা গেছে? কি বুঝলি ভাই? দুটো আমার কন্টেনার আছে, একটা কন্টেনারে আমার যে সারফেস মলিকুলগুলো যে ফোর্স অফ অ্যাট্রাকশন ফেস করছে, আরেকটা কন্টেনারের সারফেস মলিকুলগুলো যে ফোর্স অফ অ্যাট্রাকশন ফেস করছে, এটার ফোর্স অফ অ্যাট্রাকশন এটার থেকে বেশি। তাহলে এবার তুই বল কোথায় আমার ইজিলি ভেপারে কনভার্ট হবে? এটার মলিকুলগুলো না এটার মলিকুলগুলো? এটা। তার কারণ কি ভাই? এ তো কম ফোর্স অফ অ্যাট্রাকশন ফেস করছে, তার মানে এটা পালিয়ে যাবে ইজিলি। আর এ হচ্ছে বেশি ফোর্স অফ অ্যাট্রাকশন ফেস করছে, তার মানে টেনে ধরে রেখে দিয়েছে নিচে, একে উঠতে দেবে না সহজে। তাহলে এই যদি উড়ে যায় ইজিলি, তার মানে কি হবে বলতো? এটা আমার ইজিলি ভেপারে কনভার্ট হবে। ক্লিয়ার? এ যদি ইজিলি ভেপারে কনভার্ট হয়, বোঝা গেছে? আর এ তো ভাই ভেপারে কনভার্ট হতেই পারছে না। তাহলে এবার তুই বল এদের দুজনের মধ্যে কার বাষ্পচাপ বেশি হবে? এটার না ওটার? কার বেশি হবে? এটারও বেশি, কারণ এই ভেপারে কনভার্ট হয়েছে, এই ভেপারে কনভার্ট হওয়ার পরে এই বেশি বেশি প্রেশার দিতে পারবে। ও তো ভেপারে কনভার্ট কম হচ্ছে, তাহলে প্রেশার দেওয়ার জায়গাতেই নেই। তাহলে ভেপার প্রেশার কার বেশি কার কম হবে? অবভিয়াসলি ফার্স্ট এটা। তাহলে এটা কার উপর ডিপেন্ড করে? ফোর্স অফ অ্যাট্রাকশন। দেখ ফোর্স অফ অ্যাট্রাকশন যত বেশি ভেপার প্রেশার তত কম। বুঝতে পারলি তো? তার মানে কি এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, আমি শর্টে এইভাবে লিখে রাখবো, তুই এইভাবে লিখবি। ইনভার্সলি প্রপোর্শনাল মানে কি? 1/, করে তো লেখে, ঠিক আছে? এইভাবে লিখে রাখলাম, ভিপি ইনভার্সলি প্রপোর্শনাল টু ফোর্স অফ অ্যাট্রাকশন। প্রত্যেকটা সাইন তুই চিনিস, এটা মানে হচ্ছে সমানুপাতিক, 1/, লেখা মানে ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? তাহলে ভিপি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/FOA। FOA মানে কি? ফোর্স অফ অ্যাট্রাকশন। বোঝা গেছে?
তাহলে ভিপি ইনভার্সলি প্রপোর্শনাল টু এফও বুঝলি? আচ্ছা, তাহলে এবারে দেখ তোর কাছে ধর দুখানা কন্টেনারে দুটো মলিকুল আছে। কি কি মলিকুল? ধর ফার্স্ট কন্টেনার ধর তোর কাছে আছে হচ্ছে এটার মধ্যে ধর আছে হচ্ছে ওয়াটার, F1 গ্রেটার দ্যান লেস দ্যান বলছি না এবার, তুই এবার বলবি, এবার তুই কেমিস্ট্রির কনসেপ্ট অ্যাপ্লাই করবি। একটা কন্টেনারের মধ্যে ধর আছে হচ্ছে তোর ওয়াটার মলিকুল, আরেকটা কন্টেনারের মধ্যে ধর তোর আছে হচ্ছে মিথানল। মিথানলের ফর্মুলা কি? CH3OH। ক্লাস 11-এ পড়েছিলি, না পড়ে থাকলে বাড়ি গিয়ে ক্লাস 11-এর বই নিয়ে উল্টা এবার, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে মিথানল, CH3OH। অক্সিজেনের মাথায় কি দিয়েছি ভাই? দুখানা করে লোন পেয়ার, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াটার, এটা মিথানল, বুঝতে পারছিস? আচ্ছা, এইবারে প্রশ্ন হচ্ছে তোর কি মনে হয় মিথানল না ওয়াটার, কে বলতো ইজিলি ভেপারে কনভার্ট হয়? ওয়াটার না মিথানল, কে ইজিলি ভেপারে কনভার্ট হয়? তার কারণ কে ভেপারে কনভার্ট হয়? তুই হাতে ধর জল রেখে দিয়েছিস, হাতে স্যানিটাইজার রেখে দিয়েছিস, বলতো কে ফার্স্টে ভেপার হবে? কেন? আচ্ছা, স্যানিটাইজারের মধ্যে বেসিক্যালি অ্যালকোহল থাকে, এবার মিথানল থাকে কিনা সেটা বলছি না। অ্যালকোহল হচ্ছে আমার ইজিলি ভেপারে কনভার্ট হয়। কেন ভেপারে কনভার্ট হয় ইজিলি? ছোটবেলায় পড়েছিলি অ্যালকোহল হচ্ছে উদবায়ী, উদবায়ী মানে হচ্ছে ভোলাটাইল, ঠিক আছে? অ্যালকোহল আমার ইজিলি ভেপারে কনভার্ট হয়। কেন ভেপারে কনভার্ট হয় ইজিলি? ওটা তো রিজন কি ওর পিছনে, সায়েন্স কি? ওটা তো একটা কারণকে তুই ওইভাবে ঘুরিয়ে বললি। কেন হয়? তার কারণ ভাই অ্যালকোহলের ফোর্স অফ অ্যাট্রাকশন, তার মানে কি? তুই বলছিস অ্যালকোহল আমার ইজিলি ভেপারে কনভার্ট হয়, তাহলে তুই বল আমার অ্যালকোহলের ফোর্স অফ অ্যাট্রাকশন কীভাবে কম হবে? বুঝেছিস? ফোর্স অফ অ্যাট্রাকশন এখানে কম, এখানে বেশি। এখন প্রশ্ন হচ্ছে কোন ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি আর কম? তোকে আমি একটা জিনিস বলেছিলাম হাইড্রোজেন বন্ডিং পড়তে বাড়িতে। হাইড্রোজেন বন্ডিং তোর ক্লাস 11-এও ছিল, কোন চ্যাপ্টারে ছিল? কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে ছিল। কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার কিন্তু দেখবি মেসেজের মধ্যে লেখা আছে, তুই যদি মেসেজটাকে সিরিয়াসলি না নিস তাহলে কিন্তু এখন সময় এসছে ওটাকে সিরিয়াসলি নেওয়ার। এখন ওই জিনিসগুলো যদি বাড়িতে না পড়িস ক্লাস 12-এ কিন্তু প্রচণ্ড সমস্যা তোর হতে চলেছে। জীবনের জিনিসই এটা, জীবনের মোটোই তোর বেসিক্যালি এটা। তুই ক্লাস 11-এর জিনিসগুলো পড়েছিস বলেই ক্লাস 12টা তুই বুঝতে পারবি সিম্পলি। ক্লাস 5-এ তুই ঠিকঠাক করে পড়াশোনা করেছিলি বলে 6-এর জিনিসগুলো বুঝতে পেরেছিলি, 9-এর জিনিসগুলো পড়েছিলি বলে 10-এ গিয়ে বুঝতে পেরেছিস। তোর কি মনে হয় 10-এ সব জিনিসই নতুন ছিল, বা 10-এ তোকে একদম পুরো সব কিছু বেসিক থেকে স্টার্ট করা হয়েছিল? অবভিয়াসলি না। 10-এ তুই যেগুলো পড়েছিলি তার বেস কিন্তু তোর ক্লাস 1 থেকে স্টার্ট হয়েছে অলরেডি। ইন ফিউচারে যখন তুই পড়াশোনা করবি, তুই ধর সাপোজ বিটেক পড়বি, তোর মনে হয় বিটেকে 4th সেমিস্টার বা ফাইনাল ইয়ারে গিয়ে যেগুলো পড়বি সেগুলো তোকে পুরো নতুন জিনিসপত্র পড়ানো হচ্ছে না? অবভিয়াসলি না, সেগুলো তোর ফার্স্ট সেমিস্টার থেকে স্টার্ট হয়ে গেছে পড়ানো। এবার যদি পড়াশোনা না করিস ভয়ঙ্কর রকমের প্রবলেমে পড়বি। মেডিকেল ধর তুই যদি পড়িস, তুই ডাক্তারি যদি পড়িস তাহলে তো এই জিনিসগুলো আসবেই না, তখন তো প্রত্যেকটা জিনিস লিঙ্কড আপ। তুই ধর ভাবলি MBBS পড়বো, ও ফাইনাল সেমিস্টারে গিয়ে যা হবে তার উপরে ডিপেন্ড করে আমি ডাক্তার হয়ে যাবো, তুই মানুষ মারার ডাক্তার হবি, বাঁচাতেই পারবি না, কোনো জীবন বাঁচাতে পারবি না। তাহলে এইবারে দেখ তার মানে কি, এবারে এখানে কি আছে? হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং কার মধ্যে হয়? হাইড্রোজেন বন্ডিং কোথায় কোথায় হয়? এগুলো বাড়ি গিয়ে একটু পাতা উল্টাবি। তুই যদি না খুঁজে পাস দেন আমি আমার ভিডিওর রেফারেন্স পাঠিয়ে দেবো, তুই ভিডিও বাড়িতে দেখবি, এটা তোকে পড়তে হবে। কারণ বুঝতেই পারছিস ক্লাস 11-এর পুরো জিনিস বা যেটুকু যেগুলো লাগবে সেগুলো এখন এখানে রিভাইজ করা পসিবল না, কারণ ক্লাস 12-এই অলরেডি প্রচুর সিলেবাস রয়েছে, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 16টা চ্যাপ্টার তার উপরে, ঠিক আছে? দেখ বেসিক্যালি বুঝতে পারিস না মানে তাহলে ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিংয়ের ভিডিও একটু দেখা স্টার্ট করিস, ঠিক আছে? এখানে দেখ অক্সিজেন হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে আমার কি বেসিক্যালি, হাইড্রোজেন হচ্ছে দেখ এখানে আমার হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করবে। এখানে দেখ এই দিক থেকে একটা হাইড্রোজেন বন্ডিং হবে, এদিক থেকে একটা হাইড্রোজেন বন্ডিং হবে, অক্সিজেনের লোন পেয়ার এদিক থেকে একটা হাইড্রোজেন বন্ডিং করছে, এদিক থেকে একটা হাইড্রোজেন বন্ডিং করছে, এখানে অক্সিজেনের লোন পেয়ার একটা হাইড্রোজেন বন্ডিং করবে, আর ধর এখানে একটা আমার হাইড্রোজেন বন্ডিং করবে, ঠিক আছে? তার মানে কি বলতো, একটা ওয়াটার মলিকুল এরকম 4টে বন্ডের থ্রুতে আরো ওয়াটার মলিকুলের সাথে লেগে আছে, বুঝতে পারলি? একটা মিথানল মলিকুল 3টে বন্ডের থ্রুতে আরো মিথানল মলিকুলের সাথে লেগে আছে, বুঝলি? ক্লিয়ার? তাহলে এবার তুই বল ফোর্স অফ অ্যাট্রাকশন কোথায় বেশি হলো? অবভিয়াসলি ওয়াটারে, কারণ এখানে 4টে থ্রুতে লেগে আছে, 4টে হাইড্রোজেন বন্ডিংয়ের থ্রুতে, আর মিথানল এখানে কি 3টে হাইড্রোজেন বন্ডিংয়ের থ্রুতে লেগে আছে। ওই জন্য আমার কি হলো বলতো, মিথানলের ফোর্স অফ অ্যাট্রাকশন কম, ভেপারে আমার ইজিলি কনভার্ট হবে, ওই জন্য আমার ভেপার প্রেশার কার বেশি হবে? মিথানলের ভেপার প্রেশার আমার বেশি হবে, বোঝা গেল? তাহলে এই পয়েন্টটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। সেকেন্ড পয়েন্টটা কার উপর ডিপেন্ড করে? ফোর্স অফ অ্যাট্রাকশনের উপর ডিপেন্ড করে, যেটা বক্স করে যেটা আমি লিখেছি, ক্লিয়ার? বক্স করে যেটা লিখেছি এই জিনিসগুলো বক্স করে রাখবি। আর আরেকটা জিনিস, ক্লাস 12-এর খাতার ফার্স্ট পেজে তুই ইন্ডেক্স বানাবি। ইন্ডেক্স মানে কি? সূচিপত্র। ক্লাস 12-এর খাতার প্রত্যেকটা যেন খিচুড়ি খাতা যেন না হয়, কারণ আমি বলছি বছরের শেষে আমি তোকে এখানে প্রত্যেকটা খাতা আনতে বলবো, ঠিক আছে?
তখন যদি তুই এখানে না দেখাতে পারিস যে তোর খাতার কোথায় কি লেখা আছে, তাহলে কিন্তু আমি ক্লাস থেকে বার করে দেবো সিম্পলি। ঠিক আছে, তাহলে খিচুড়ি খাতা যেন না হয়, একটা খাতার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, কম্পিউটার সব কিছু যেন না থাকে। কেমিস্ট্রির জন্য আলাদা ডেডিকেটেড খাতা। ওকে, আচ্ছা, খাতার মধ্যে তুই পেজ নাম্বার দিবি। পেজ নাম্বার কীভাবে দিবি, পেজ নাম্বার কীভাবে দিবি সেটা তোকে নতুন করে বলতে লাগে না, তাও তোকে আরোটা শর্টকাট বলে দিচ্ছি। ধর তোর কোনো একটা পেজে ধর তুই 1 নাম্বার দিলি, সাপোজ এটা হচ্ছে তোর ধর 1 নাম্বার পেজ, এটা ধর হচ্ছে তোর 1 নাম্বার পেজ, ধর এটা 1 নাম্বার পেজ, তাহলে তুই এটাকে 3 নাম্বার দিলে, এটাকে যদি 3 নাম্বার দিস তুই বুঝে যাবি এটা হচ্ছে 2 নাম্বার। তোকে 1 2 3 সব দিতে হবে না, 1 3 5 7 ওইভাবে দিলেই তুই বুঝতে পারবি আগেরগুলো হচ্ছে ওর থেকে একটা কম প্রতিটা পেজে। আচ্ছা বলছি, তাহলে পেজ নাম্বার দিলি। আচ্ছা ইন্ডেক্সের মধ্যে তুই কী করবি, ইন্ডেক্সের মধ্যে তুই করবি হচ্ছে, আমি এসব চেক করবো না, এটা তোর সুবিধার জন্য বলছি আমি, কারণ আমি বছরের শেষে তোর খাতায় বলবো যে এই জিনিসটা কোথায় আছে বার কর, তখন যদি বার করতে না পারিস আমি তোকে বার করে দেবো এখান থেকে। এটা হচ্ছে সিম্পলি, এবার তুই ইন্ডেক্স বানা কীভাবে মনে রাখবি সেটা তোর দায়িত্ব। বোঝা গেছে? আচ্ছা ইন্ডেক্সের মধ্যে কী লিখবো, সাপোজ সলিউশন চ্যাপ্টার যেটা পড়াচ্ছিস, তাহলে সলিউশনের কোথায় কী লিখ করছিস সেটা তুই ইন্ডেক্সে লিখবি স্বাভাবিকভাবেই পেজ নাম্বার দিয়ে। বোঝা গেছে? না বোঝার মতন কিচ্ছু হয় নেই এর মধ্যে। এটা শুধুমাত্র কেমিস্ট্রির জন্য বলছি না, ফিজিক্স, ম্যাথস সবকটা সায়েন্সের সাবজেক্টের জন্যই বলছি। তার কারণ বছরের শেষে তোকে কিন্তু প্রচুর জিনিসপত্র তোর চলে আসবে, বছরের শুরু থেকে যদি সিস্টেমেটিক হয়ে জিনিসটাকে না এগিয়ে নিয়ে যাস তোর কিন্তু প্রচণ্ড প্রবলেম হবে, প্রত্যেক বছরে হবেই। ঠিক আছে, আচ্ছা এটা তো গেছে অর্গ্যানিকের পার্টে, আমি পড়ে আসছি, ক্লিয়ার? এবং তুই খাতা কিন্তু একটু ভালো করে লেখার চেষ্টা করবি, ইফ পসিবল তুই 1-এর বেশি কালি দিয়ে খাতা এখানে লেখার চেষ্টা করিস। তার কারণ তুই একটা কালি দিয়ে দেখবি খাতা লিখলে তোর কী হবে বলতো, কিছুক্ষণ পরে বোরিং লাগবে। মিনিমাম আমি এখানে বলছি তুই লাল কালি নিয়ে আসবি, তার কারণ হচ্ছে যখন অর্গ্যানিক পড়বো দেখবি মলিকুলের নামগুলো যদি তুই অন্য কালিতে লিখে রাখিস তোর সুবিধা হবে পরে। তার কারণ ধর অ্যাসিটনের স্ট্রাকচার আমি আজকের ক্লাসে বলবো, পরের ক্লাসে হয়তো আরেকবার বলবো, 3 নম্বর ক্লাসে তোকে জিজ্ঞেস করবো অ্যাসিটনের স্ট্রাকচার, তখন যদি না লিখতে পারিস তাহলে মাথায় দুঃখ থাকবে, স্বাভাবিকভাবেই কপালে দুঃখ থাকবে। দেখবি তখনও যদি না লিখতে পারিস তুই দেখবি কী হয়, একই স্ট্রাকচার অন্তত 50 বার তোর খাতায় লেখা আছে, তাও তুই পারছিস না, কারণ তুই খুঁজেই পাচ্ছিস না কোথায় কী আছে। ওই জন্য মলিকুলের নামগুলো অন্তত অন্য কালি দিয়ে লিখে রাখবি। আর কোথায় কি কালি ইউজ করতে হবে সেটা তুই বুঝেই গেছিস, তোকে আর বলতে লাগছে না আলাদা করে। চল পরের কোশ্চেন লেখ বাষ্পচাপের ঊর্ধ্বক্রমে সাজাও, বাষ্পচাপের ঊর্ধ্বক্রমে সাজাও। লেখ বাষ্পচাপের ঊর্ধ্বক্রমে সাজাও। কার কার বাষ্পচাপ লেখ, 3টে মলিকুল দেওয়া আছে, নাম লেখ ইথানল, কমা ইথিলিন গ্লাইকল, কমা গ্লিসেরল।